আজকে আমরা আলোচনা করব ভ্রান্ত অর্থনীতি জাদুঘর হিসেবে ফ্রান্স এবং অভিজাত বিদ্রোহ সম্পর্কেও আমরা একটু জেনে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বলা হচ্ছে ভ্রান্ত অর্থনীতি। তাহলে ভ্রান্ত কথাটির অর্থ হচ্ছে, এই ভ্রান্ত কথাটির অর্থ তোমরা করতে পারো, কি করতে পারো? অসঙ্গত লিখতে পারো। অসঙ্গত, অসঙ্গত। ভ্রান্ত কথার অর্থ যদি অসঙ্গত হয় তাহলে আমরা বলতেই পারি যে বিপ্লব পূর্ব ফ্রান্সের রাজারা যে অর্থনৈতিক নীতিটা গ্রহণ করেছিলেন সেই অর্থনৈতিক নীতি তৎকালীন ফ্রান্সের অর্থনৈতিক যে অবস্থা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না বা অসঙ্গত ছিল, তাই তো? এই কারণে ঐতিহাসিক গুডউইন ফ্রান্সের তৎকালীন রাজাদের দ্বারা গৃহীত অর্থনৈতিক নীতিকে ভ্রান্ত অর্থনীতি বলে উল্লেখ করেছেন। কে বলেছেন? এটা একটু লিখিনি, কারণ মনে রাখার প্রয়োজন রয়েছে, তোমরা একটু মনে রাখবে। বলেছেন গুডউইন। আচ্ছা, এখানে লিখে নিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। বলেছেন গুডউইন। কি বলেছেন? না, ভ্রান্ত অর্থনীতি বলেছেন। এখন এই ভ্রান্ত অর্থনীতি বলা হয়েছে এবং কোন পরিপ্রেক্ষিতে এই ভ্রান্ত নীতির কথা বলা হয়েছে সেটা আমরা বেশ কয়েকটি পয়েন্টে ভাগ করে আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা আলোচনার সময় একটু সরলীকরণ করার চেষ্টা করব, যাতে তোমরা সহজেই বিষয়টা বুঝতে পারো। তো চলো দেখো, প্রথমেই আমরা যে পয়েন্টটির কথা লিখব, আচ্ছা, বৈষম্যমূলক কর ব্যবস্থা। বৈষম্যমূলক কর ব্যবস্থা। আমরা এর পূর্বে কয়েকটা ক্লাসে ফ্রান্সের কর কাঠামো সম্পর্কে আলোচনা করে নিয়েছি, সুতরাং সে বিষয়ে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে। এখন আমরা শুধুমাত্র যতটা সম্ভব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, কারণ এখানে বিস্তারিত আলোচনা করার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখিনি, বৈষম্যমূলক কর ব্যবস্থা। তোমরা জানো যে ফ্রান্সের সমাজে তিনটি শ্রেণী ছিল। সেই তিনটি শ্রেণীর মধ্যে প্রথম এবং দ্বিতীয়, এই দুইটি শ্রেণী অর্থাৎ যাজক এবং অভিজাতরা ফ্রান্সের বেশিরভাগ সম্পত্তি অর্থাৎ সরকারি সম্পত্তি বা জমি দখল করে রেখেছে। আর তৃতীয় শ্রেণীর কাছে ছিল নামে মাত্র কৃষিজমি। অথচ দেশের অধিকাংশ জমি তাদের হাতে থাকা সত্ত্বেও এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণী তারা দেশকে কর প্রায় দিতই না। অপরদিকে যাদের হাতে সম্পত্তির অত্যন্ত একেবারেই অল্প পরিমাণ অংশ ছিল, তাদের উপরেই প্রায় দেশের মোট করের 90%-এরও বেশি চাপানো হয়েছিল। তাহলে আমরা বলতেই পারি যে এই যে কর কাঠামো, এটা সঙ্গত নয়, এটা একটা অসঙ্গত কর কাঠামো, তাই না? আর তাছাড়া তোমরা দেখবে যে ফরাসি কর ব্যবস্থায় যে কর নীতিটা প্রণয়ন করা হয়েছিল, সেখানে এমন একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যারা প্রচুর অর্থের মালিক তাদের কাছ থেকে করটা না নিয়ে নেওয়া হচ্ছে যাদের কাছে অর্থ নেই। যাদের কাছে অর্থ নেই তাদের কাছে যদি করের পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয়, তাহলে দেশের যারা দরিদ্র মানুষ তারা দিন দিন দরিদ্র হবে, আর যারা ধনী মানুষ তারা দিন দিন কি হবে? ধনী হবে, কারণ তাদের ট্যাক্স বা খাজনা লাগছে না। স্বাভাবিকভাবে ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্যটা কি হবে? বৃদ্ধি পাবে। এটা দেশের পক্ষে নিশ্চয়ই সঙ্গত নয়, এটাও একটা অসঙ্গত পদক্ষেপ। তাহলে আমরা বলতেই পারি যে তৎকালীন ফ্রান্সে যে কর ব্যবস্থাটা অর্থাৎ বৈষম্যমূলক যে কর ব্যবস্থা চালু ছিল সেটা মোটেই সঙ্গত ছিল না। তাহলে বোঝা গেল 1 নম্বর পয়েন্টটা। আমরা 2 নম্বর পয়েন্টটা দেখে নেব। এই যে আমরা 2 নম্বর পয়েন্টটা আলোচনা করব, সেটাও আমরা তোমাদের আগের রাজনৈতিক কারণে বা সামাজিক কারণে কিছুটা আলোচনা করে ফেলেছি। আশা করি তোমরা সেটা দেখে নিয়েছো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি দেখে না থাকো তাহলে
যদি আগে একটু দেখে নাও তাহলে হয়তো বুঝতে তোমাদের আরো সুবিধা হবে। আমরা এখানে বিস্তারিত আলোচনা অবশ্যই করবো না, এটার ক্ষেত্রে আমরা সেই সংক্ষেপেই আলোচনা করব। রাজ পরিবার অমিতব্যয়িতা। আচ্ছা, তোমরা আগেই জেনেছ যে রাজ পরিবারের যে সমস্ত সদস্যরা ছিলেন সেখানে রাজা এবং তার আত্মীয় স্বজন, তার পরিবার, আর যে সদস্য এই যে পরিবার, রাজপরিবার, সেই রাজপরিবারের জন্য রাজার এত বেশি পরিমাণের খরচের বহর ছিল যে সেটা কল্পনারও অতীত। রাজা ষোড়শী তার স্ত্রীর জন্য শুধুমাত্র দেখাশোনার জন্য, স্ত্রীর দেখাশোনার জন্য প্রায় 500 জন সহচরী রেখেছিলেন। আর রাজপ্রাসাদ যে ছিল সেই রাজপ্রাসাদের দেখাশোনার জন্য 18,000-এর মতো কর্মচারী নিয়োগ করা ছিল। কিন্তু একটা রাজপরিবার এবং ওই পরিবারের সদস্য এবং রাজপ্রাসাদ দেখাশোনার জন্য এত শ্রমিক নিয়োগ বা এত কর্মচারী নিয়োগ, এটা কি প্রয়োজন ছিল? এটা নিশ্চয়ই প্রয়োজন ছিল। এর চেয়ে অনেক কম সংখ্যক কর্মচারী এবং কম সংখ্যক এই চাকর চাকরানি রেখে সংসার প্রতিপালন করা যেত, তাই তো? যেমন ধরো আমরা যদি ভাবি যে ষোড়শীর স্ত্রী মানে আতয়ানের তার নিজের চাকরানি বা তোমরা এই সহচরীর সংখ্যা কত ছিল? 500 মতো। তো এই 500 জন যে সহচরী তার ছিল, সেই 500 জন সহচরীর কোনো প্রয়োজন ছিল না। 500 জন সহচরী কি করতে পারে? বড় জোর 2 জন 3 জন 4 জন, এই তো, তাই তো, তার বেশি তার না। তো তাহলে তারা কি করত? এটা মূলত তার এই যে বিলাসিতা, তার বিলাসিতাটাকে জাহির করার জন্যই এই কর্মকাণ্ডটি তিনি করতেন। কিন্তু তৎকালীন যে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থাটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে তিনি যখন তার পোশাক ধরার জন্য 100 জন লোককে পিছনে নিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময়ে ফ্রান্সের যারা অত্যন্ত দরিদ্র শ্রেণীর মানুষ তারা কি করছেন? তারা রুটির জন্য দাঙ্গা করছে। তাহলে রাজপরিবারের এই যে অর্থনৈতিক নীতি, অর্থাৎ রাজপরিবারের এই যে ব্যয়বহুলতা, এটা কি সঙ্গত ছিল? কি মনে হয় তোমার? নিশ্চয়ই ছিল না। তাই আমরা বলতেই পারি যে রাজপরিবারের অমিতব্যয়িতাটা একটা অসঙ্গত অর্থনৈতিক নীতির উদাহরণ। সেই কারণে আমরা এখানে পয়েন্টটা করেছি, বোঝা গিয়েছে নিশ্চয়ই। তারপরে আমরা পরের পয়েন্ট যেটা করবো সেটা হচ্ছে ভ্রান্ত পররাষ্ট্রনীতি। নীতি, এই কথাটা লিখতে পারি, দুটোই, যেটা সুবিধা হবে তোমাদের। ভ্রান্ত পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা মূলত ষোড়শীর কথাটাই বেশি করে আলোচনা করব। যদিও পররাষ্ট্রনীতিতে আমরা দেখেছি যে চতুর্দশ লুই এবং পঞ্চদশ লুই তারা দুজনেও যে পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন এবং তার জন্য তারা যে অর্থ ব্যয় করেছিলেন সেটার কোনো প্রয়োজন ছিল না। আবার ষোড়শ লুইয়ের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে ষোড়শ লুই যখন সিংহাসনে বসেন তখন ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা প্রায় একেবারে দেউলিয়ার দিকে চলে গেছে। এই সময়ে একটা ভুলভাল নীতি গ্রহণ করা ফ্রান্সকে যে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে সেটা তিনি জানতেন। যে তার অর্থমন্ত্রী তাকে সাবধান করে বলছেন যে যদি আর একটি কামান দাগা হয় তাহলে ফ্রান্সের অর্থনীতি দেউলিয়া হয়ে যায়। এই সাবধান বাণী শোনার পরেও তিনি কিন্তু মোটেই পিছপা হননি। তিনি আমেরিকার স্বাধীনতার যুদ্ধে নিজেকে সঁপে দিলেন এবং সেখানে প্রচুর পরিমাণে অর্থ তিনি খরচ করে ফেলেন। শুধু অর্থ যে তিনি খরচ করলেন সেটা নয়, সেই অর্থটা আবার ধার করা অর্থ, অর্থাৎ তিনি ঋণ করে সে অর্থ নিয়ে সে তা দিয়ে ফ্রান্সের অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিলেন আর নিজের দাম্ভিকতাকে বা নিজের দম্ভকে জাহির করার জন্য আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করলেন। এর ফলে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। তাহলে এখানে আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি যে ষোড়শ লুই কিন্তু আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করলেই পারতেন। শুধু তাই নয়, তাকে তার মন্ত্রিসভার সদস্যরা বারণ করার সত্ত্বেও তিনি কিন্তু এটা করছেন। স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে এই অর্থনীতির জন্য, এই যে ভ্রান্ত অর্থনীতি, এর জন্য কিন্তু এই ষোড়শ লুই দারুণভাবে দায়ী ছিলেন। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই পররাষ্ট্রনীতির বিষয়টা কি।
তারপরে আমরা 4 অভিজাত কথাটাই বারবার বলা হয়, অভিজাতদের অদূরদর্শিতা বা হ্যাঁ, এটাকে একটা পয়েন্ট আমরা করে নিতে পারি। এরকম সেটা হচ্ছে যে তোমরা জানো যে ফ্রান্সের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্বে মূলত কারা ছিলেন? এই অভিজাতরা। অভিজাতদের ঘাড়েই সমগ্র দেশের শাসন ব্যবস্থা পরিচালনা ভার ছিল, এবং সেই সঙ্গে সঙ্গে বিচার ব্যবস্থা এবং আইন ক্ষেত্রেও তারাই মূলত অংশগ্রহণ করতেন। স্বাভাবিকভাবেই এই যে অভিজাতরা রয়েছেন, দেশের তৎকালীন চালচিত্র, দেশের তৎকালীন অর্থনৈতিক অবস্থার সত্যিকারের ছবিটা কি, সেটা তাদের একেবারেই নখদর্পণে ছিল। তাহলে তাদের পক্ষে কিন্তু এটা বোঝা কঠিন ছিল না যে দেশের অর্থনৈতিক অবস্থা কি পর্যায়ে রয়েছে এবং কোন ব্যবস্থা গ্রহণ করলে দেশ ভবিষ্যতে বাঁচতে পারে এবং তারাও ভবিষ্যতে তাদের পদে বহাল থাকতে পারে। এটা কিন্তু তাদের বোঝার মধ্যে যে ক্ষমতা ছিল না বা বোঝার মতো পরিস্থিতি ছিল না তা না, কিন্তু তার সত্ত্বেও ভবিষ্যতে কি হতে পারে এই বিষয়টা তারা মোটেই অনুধাবন করার হয় চেষ্টা করেননি বা বুঝতে পারেননি। তবে আমার মনে হয় তারা অনুধাবন করতে চেষ্টা করেননি ইচ্ছাকৃতভাবে, কারণ তাদের মনের মধ্যে এমন একটা ইগো কাজ করছিল যে তারা ভেবেছিলেন যে তারা যে অধিকারটা ভোগ করছেন সেটা যেন তাদের জন্মগত অধিকার। কিন্তু তৎকালীন সময়ে সারা বিশ্বের পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং সারা বিশ্বে তখন কিন্তু একটা অন্যরকম অবস্থা, অর্থাৎ নবজাগরণের জোয়ার এসে গেছে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে অভিজাতদের যদি এই বিষয়টা বোঝার মতো পরিস্থিতি তৈরি হতো, তাহলে হয়তো ফরাসি অর্থনীতির এই দুরবস্থা হতো না। কারণ ষোড়শই কিন্তু চেষ্টা করেছিলেন ফ্রান্সের অর্থনীতিটাকে আবার তুলে ধরার, কিন্তু এই অভিজাতদের চরম বাধায় তার পক্ষে সেটা সম্ভবপর হয়নি। আমরা যখন পরে আলোচনা করব তখন তোমরা বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের অভিজাতদের অদূরদর্শিতা। তারপরে আমরা আলোচনা করে নেব, সেটা আরেকটা পয়েন্ট আমরা করতে পারি, করে নেওয়াই ভালো হবে। সেটা ওই শুল্ক নীতি, একটা শুল্ক নীতি করতে পারো। এই শুল্ক নীতি কেন, শুল্ক নীতিটা একটা পয়েন্টের মধ্যে আসছে, তার কারণ হচ্ছে তৎকালীন সময়ে ফ্রান্সে যে অর্থনৈতিক নীতি গ্রহণ করা হয়েছিল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেটাকে বলা হতো মার্কেন্টাইল বাদ। মার্কেন্টাইল বাদ কি আমরা আলোচনা করেছি এর আগের ক্লাসে, তবুও একবার সেটাকে রিপিট করে নিই। যে মার্কেন্টাইল অর্থনীতি হচ্ছে সেই অর্থনীতি যে অর্থনীতিতে দেশের আমদানি রপ্তানির উপরে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়ে থাকে, যে বিধিনিষেধের ফলে কি হয় না, অবাধ বাণিজ্য সম্ভবপর হয় না। এবং এর কিছু সুবিধা এবং অসুবিধা তো অবশ্যই আছে, তবে তৎকালীন সময়ে যে এই অবাধ বাণিজ্য নীতিটাকে গ্রহণ করা হয়নি, তার ফলে কিন্তু ফ্রান্সের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকটাই ক্ষতি হয়েছিল। এবং এই ব্যবসা বাণিজ্য ক্ষতি হওয়ার ফলে স্বাভাবিকভাবে অর্থনৈতিক দিক দিয়েও ফ্রান্স একটু দুর্বল হয়েছিল। এবং তোমরা জানো যে অ্যাডাম স্মিথ ইংরেজ একজন অর্থনীতিবিদ, তিনি সেই সময়ে সারা বিশ্বে অবাধ অর্থনীতি চালু করার জন্য জোর প্রচার চালিয়েছিলেন এবং তিনি সফল হয়েছিলেন। কিন্তু এই ফ্রান্স সেই ব্যবস্থাটা গ্রহণ না করার ফলে অর্থনৈতিক দিক দিয়ে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়েছিলেন এবং তার ফলে ফ্রান্সের বৈদেশিক বাণিজ্যে অনেকটাই ঘাটতি হয় এবং অর্থনীতির ক্ষেত্রে তারা অনেকটা পিছিয়ে পড়ে। এটাও কিন্তু একটা ভ্রান্ত, অর্থাৎ তখনকার দিনে একটা অসঙ্গত অর্থনীতি বলবো, যেহেতু সেই সময়ে যে নীতিটা তারা গ্রহণ করেছিলেন এই রাজারা, সেটা খুব একটা কার্যকরী ছিল না। আর তবে এই নীতির এই প্রসঙ্গে একটা কথা বলা ভালো, সেটা হচ্ছে এই যে মার্কেন্টাইল অর্থনীতি বা নিয়ন্ত্রিত অর্থনীতি, এটা কিন্তু বর্তমানেও আমাদের দেশেও এটাকে কি করা হচ্ছে, অনুসরণ করা হচ্ছে। এই যে বর্তমানে তোমরা দেখবে কিছুদিন আগে আমেরিকার সঙ্গে ভারতের একটা বিশাল ওই শুল্কের জন্য ঝামেলা, অর্থাৎ ট্রাম্পের সঙ্গে আমাদের দেশের ট্যারিফ নিয়ে একটা বিশাল সংঘাত শুরু হয়েছিল।
সেটার মূল কারণ কিন্তু এই নিয়ন্ত্রিত অর্থনীতি বা নিয়ন্ত্রিত বাণিজ্য নীতি। অর্থাৎ আমেরিকা চাইছে ভারতের সমস্ত বাণিজ্যটাকে কি করে দেওয়া, মুক্ত করে দেওয়া, অবাধ বাণিজ্য নীতি চালু করে দেওয়া। এবং সেটা যদি আমাদের দেশ স্বীকার করে নেয় তাহলে কিন্তু বেশ কতগুলি সেক্টর আছে সেখানে আমেরিকা কি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এবং ব্যবসা বাণিজ্য যদি তারা করে তাহলে আমাদের যে সেক্টর, বিশেষ করে কৃষি ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ভারত পিছিয়ে পড়বে। কারণ ওই যে আমেরিকা তার সঙ্গে কিন্তু টিকতে পারবে না। সেখানে যে কৃষিনীতি বা কৃষি অর্থনীতি সেটা অনেকটাই উন্নত। স্বাভাবিকভাবে আমাদের দেশের কৃষকরা কিন্তু পিছিয়ে পড়বে। আমাদের দেশের কৃষকদের সরকার ভর্তুকি দিয়ে চালায় এবং তাদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল করার চেষ্টা করে। সেক্ষেত্রে এই নীতিটা গ্রহণ করে নিলে, অর্থাৎ অবাধ বাণিজ্য নীতিটা এখানে চালু করে দিলে একটা ভয়ঙ্কর পরিণতির সৃষ্টি হতে পারে। তৎকালীন সময়ে ফরাসি রাজ ষোড়শীও ঠিক এরকমই কিছু কারণ ছিল তাদের মধ্যে, যাতে করে তিনি এই নীতিটা গ্রহণ করেছিলেন। যাই হোক, তাহলে এটা বোঝা গেল। তারপরে আমরা দেখে নিলাম এক থেকে 5 পর্যন্ত 5টি পয়েন্ট করে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করলাম ভ্রান্ত অর্থনীতি জাদুঘর হিসেবে ফ্রান্সকে কেন বলা হচ্ছে। তাহলে তোমরা দেখতে পেলে এই সমস্ত কারণে তৎকালীন যে ফ্রান্সের যারা অর্থনীতিবিদ ছিলেন তারা ফরাসি সরকারের কঠোর সমালোচনা করছিলেন এবং তারা ফ্রান্সের অর্থনীতিকে এই যে দেখলে আমি ভ্রান্ত অর্থনীতি বলে ঘোষণা করেছেন। আরেকজন ঐতিহাসিক বা আরেকজন অর্থনীতিবিদের আমরা নাম অবশ্যই করব। তিনি হচ্ছেন অ্যাডাম স্মিথ। কার কথা বলছি? অ্যাডাম স্মিথ। এই অ্যাডাম স্মিথ নিয়ে নাও। অ্যাডাম স্মিথ তার গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশন, যদিও গ্রন্থটার পুরো নাম এটা নয়, দ্য ওয়েলথ, একটু বড় হাতে দেখি, ওয়েলথ অফ, ওইটা থেকে যাক, নেশন, এই যে গ্রন্থ, এই গ্রন্থে তিনি ফ্রান্সকে কি বলেছেন? এই গ্রন্থে তিনি ফ্রান্সকে বলেছেন মিউজিয়াম অফ ইকোনমিক এরর। দেখো কি লিখেছেন, অফ ইকোনমিক এরর। আমরা এই মিউজিয়াম অফ তাহলে আমাদের আলোচনা ভ্রান্ত অর্থনীতির জাদুকর হিসাবে ফ্রান্স, অর্থাৎ ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলা হয়, এই বিষয়টা আমাদের আলোচনা প্রায় হয়ে গেল। তোমরা দেখতে পেলে বিষয়গুলো। এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো স্বাভাবিকভাবে আমরা আলোচনা হয়তো পরের দিকে আবার করবো, তবে একটু দেখে নিই। যেমন ধরো বলতে পারি যে ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলা হয়। তাহলে তোমরা যদি এই বিষয়টা লিখতে চাও, উত্তর যখন লিখবে তখন এই পয়েন্টগুলো করে উত্তর লিখলে মোটামুটি তার উত্তরটা হয়ে যায়। তাহলে আমরা পরবর্তী যে বিষয়টা সেটাই যাওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে অভিজাত বিদ্রোহ। এই অভিজাত বিদ্রোহ, আচ্ছা যাই হোক এখানেই করি। এই অভিজাত বিদ্রোহর বিষয়টি কিন্তু সম্পূর্ণ এই ভ্রান্ত অর্থনীতির উপরে অনেকটাই রিলেটেড। বলবো কেন বলছি না, ফ্রান্সে যে অভিজাত বিদ্রোহটা হয়েছিল, সেই অভিজাত বিদ্রোহ হওয়ার পিছনে মূল যে কারণটা ছিল, সে কারণগুলি হচ্ছে কি ফ্রান্সের অর্থনৈতিক সংকট। এই সমস্ত কারণে ফ্রান্সের অর্থনীতি অত্যন্ত সংকটজনক হয়ে পড়ে। এবং ফ্রান্সের অর্থনীতি যখন খুবই সংকটজনক অবস্থায় আসে, তখন ষোড়শ লুই অনুধাবন করেন যে ফ্রান্সের জন্য এবার নতুন কর ব্যবস্থার কিছু একটা কাঠামো তৈরি করতে না পারলে, বা অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো সংস্কার কিছু করতে না পারলে ফ্রান্স কিন্তু একেবারে দেউলিয়া হয়ে যায়। তাই তিনি কি করলেন? তাই তিনি ফ্রান্সের এই অর্থনৈতিক বিষয়টাকে বা অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য একের পর এক অর্থমন্ত্রী নিয়োগ করতে শুরু করলেন। সেই অর্থনৈতিক মন্ত্রীগুলো কে কে ছিলেন সেটা একটু আমরা দেখে নেব। তাহলে আমরা এখন আলোচনা করছি অভিজাত বিদ্রোহ। প্রথমে ষোড়শ লুই নিয়োগ করলেন অর্থমন্ত্রী তুর্গকে। কাকে নিয়োগ করলেন? তুর্গ। এই তুর্গকে যখন অর্থমন্ত্রী নিয়োগ করলেন, তখন তুর্গ অর্থনৈতিক দায়িত্ব নিয়ে ফ্রান্সের সংস্কারের একটা পদক্ষেপ নিলেন। এবং তাতে তিনি যে বিষয়গুলি উল্লেখ করলেন, তার মধ্যে যে বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে যে তিনি ঘোষণা করলেন বা তিনি রাজাকে পরামর্শ দিলেন যে
অভিজাত এবং যাজকদের হাতে যেহেতু প্রচুর পরিমাণে সম্পত্তি রয়েছে, সুতরাং তারা তাদেরকে যদি বা তাদের কাছ থেকে যদি কর দাবি করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই তারা কিন্তু কর দিতে পারবে, কারণ তাদের কর দেওয়ার ক্ষমতা রয়েছে। সুতরাং তাদের কাছে কর আদায় করা অত্যন্ত জরুরি। কারণ তৃতীয় সম্প্রদায়ের কাছে যদি আবার তার করের পরিমাণ বৃদ্ধি করা হয়, তাহলে তাদের যেহেতু অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে যারা উচ্চ বাদে বাকি যারা ছিল, তাদের পক্ষে কিন্তু আর বাড়তি কর দেওয়া সম্ভবপর নয়। তাই স্বাভাবিকভাবেই অভিজাত এবং যাজকদের উপরে কর আরোপের বিষয়ে তিনি সিদ্ধান্ত নিলেন। আচ্ছা, 1 মিনিট। সরি। তো তুর্গর এই সিদ্ধান্ত নেওয়ার পর যখন এই সিদ্ধান্ত কার্যকর করতে যাবেন, তখন বাধা হয়ে কে দাঁড়ালেন? এই যে বলছিলাম সেই সময় তোমাদের যে অভিজাতদের একটা অদূরদর্শিতা বা অদূরদর্শী নীতি, তারা কিন্তু কোনো মতেই আর বাড়তি কর দিতে চান না। তারা যদি সরকারের সঙ্গে বা রাজার সঙ্গে একটা আলোচনা করে অল্প পরিমাণেও কর দিতেন, তাহলে হয়তো সেই সময়ে ফ্রান্সের যে অর্থনৈতিক দুর্দশা, সেটা কিছুটা হলেও কাটানো সম্ভবপর হতো বা পরিস্থিতিটাকে অন্ততপক্ষে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যেত। কিন্তু এই অভিজাতরা মোটেই রাজি ছিলেন না, অর্থাৎ তারা কোনো মতেই তাদের সেই অধিকার এক চুলো হারাবেন না, এই হচ্ছে তাদের নীতি। ফলে কি হলো, আর এদিকে এই যে রাজ পরিবারের যে সদস্যরা রয়েছেন, বিশেষ করে রানী ম্যারি আন্তোয়ানেট, তিনিও নাছোড়বান্দা অবস্থা, তিনিও কিন্তু কোনোভাবেই রাজ পরিবারের ব্যয় সংকোচ করবেন না। অথচ তুর্গ চাইছেন রাজ পরিবারের অহেতুক যে সমস্ত ব্যয়গুলো হচ্ছে সেগুলোকে সংকোচন করা। ফলে স্বাভাবিকভাবে কি হলো, তুর্গ রসে পড়লেন কার? ওই যে অভিজাত পরিবার, আর সেই সঙ্গে সঙ্গে রানীর রসে পড়লেন, এবং তাদের রসে পড়ে আর তার মন্ত্রিত্বে থাকা সম্ভবপর হলো না, তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। চলে এলেন তুর্গর পরে নেকারকে অর্থমন্ত্রী হিসাবে নিয়োগ করা হলো। তাকে নেকারও কি করলেন? নেকারও পদে বসেই আবার তারও সেই, অর্থাৎ তিনিও কিন্তু শেষ পর্যন্ত দেখলেন যে ওই একই অবস্থা, অর্থাৎ সকল সম্প্রদায়ের কাছ থেকে কর আদায় ছাড়া দেশে আর অর্থনৈতিক পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা নেই। স্বাভাবিকভাবে তারও পরিণতি হলো তাই, অর্থাৎ তিনিও পদত্যাগ করতে বাধ্য হলেন। এরপরে এলেন ক্যালন, তারও পরিণতি কিন্তু একই হয়, তাকেও পদত্যাগ করতে হয়, কারণ ওই যে বললাম আগের যে ঘটনা তাই। এরপরে এলেন ব্রিয়া। কে এলেন? ব্রিয়া অর্থমন্ত্রী নিযুক্ত হলেন। তিনিও কিন্তু ওই একই প্রস্তাব করলেন। শেষ পর্যন্ত রাজা ভেবে দেখলেন যে আর কোনো উপায় নেই, কর কিন্তু সকলের কাছ থেকেই আদায় করতে হবে। তখন তিনি এই সমস্ত শ্রেণীগুলোর কাছ থেকে, অর্থাৎ বিশেষ করে অভিজাত এবং যাজকদের কাছ থেকে কর আদায় করার জন্য সিদ্ধান্ত নিলেন এবং তাদের উপরে কর আরোপ করে বসলেন। এখন যখনই তাদের উপরে কর আরোপ করা হলো, তখনই কিন্তু এই বিশেষ করে যাজকরা, বলবো না, অভিজাতরা একেবারেই রেগে আগুন হয়ে গেল। তারা কর দেবেন না এই সিদ্ধান্তে অনড়। স্বাভাবিকভাবে রাজার সঙ্গে তাদের একটা চরম দ্বন্দ্ব, এবং শেষ পর্যন্ত এই অভিজাতরা সারা দেশের বিভিন্ন জায়গায় তারা বিদ্রোহ করতে শুরু করলেন। বিদ্রোহ করার ফলে রাজার সঙ্গে তাদের সংঘাত যখন চরম পর্যায়ে যায়, তখন এই অভিজাতরা দাবি করেন যে না, আমরা রাজার কথায় কোনো মতেই কর দিতে রাজি। তাহলে কি? তারা দাবি করলেন যে কর আরোপ করার, অর্থাৎ এই যে শ্রেণীগুলো রয়েছে তাদের উপরে কর আরোপ করার একমাত্র অধিকার কার রয়েছে? একমাত্র অধিকার আছে স্টেট জেনারেল। আচ্ছা, স্টেট জেনারেল কি সেটা তোমাদের কি জানা আছে? হয়তো জানা নেই, যাই হোক জেনে নাও। স্টেট জেনারেল হচ্ছে ফ্রান্সের জাতীয় সভা। জাতীয় সভা মানে ফ্রান্সের আইনসভা। আমাদের দেশে যেমন আইনসভা রয়েছে, পার্লামেন্ট রয়েছে, সেখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ রয়েছে। সেই পার্লামেন্টে যেমন আমাদের বিভিন্ন আইনগত বিষয়গুলি আলোচনা করা হয়, সেখানে আমাদের কর বৃদ্ধি করতে হলে সেখানে আলোচনা করতে হয়, আইন পাস করতে হয়। ফ্রান্সের ক্ষেত্রেও তাই। তো এই যে জাতীয় সভা বা স্টেট জেনারেল, সেই স্টেট জেনারেলই পারে কি করতে না, করের প্রস্তাব করতে হবে, কর জানাতে। এটা দাবি করলো কারা? অভিজাত। এখন অভিজাতরা যে এই দাবিটা করছেন, তারা কিন্তু একেবারেই সুচিন্তিত ভাবে করছেন। কিরকম সুচিন্তিত ভাব সেটা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এখানে একটু লিখি, ফ্রান্সের যে আইনসভা, সেই আইনসভাটা কিন্তু দীর্ঘ 175 বছর ধরে ডাকা হয় না। তার আইনসভার কোনো অধিবেশন এর আগে 175 বছর ধরে এই অধিবেশন বসেনি। এখন না বসার ফলে ফরাসি জনগণ কিন্তু সম্পূর্ণরূপে
রাজার থেকে একেবারে কি ছিল, দূরে চলে গেছিল, কারণ রাজার সঙ্গে তাদের সংযোগই হচ্ছিল না। এবার একটু সংযোগ হওয়ার সুযোগ হয়েছে, কারণ স্টেট জেনারেল অধিবেশন ডাকা হবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন এই স্টেট জেনারেলের যে কাঠামোটা সেটা একটু যদি আমরা বুঝে নিই, তাহলে এই যে অভিজাত রয়েছে তাদের দুরভিসন্ধিটা তোমরা ঠিক ঠিক বুঝতে পারবে। দেখে নাও, ফরাসি স্টেট জেনারেল যেটা রয়েছে সেই স্টেট জেনারেলের তিনটি কক্ষ রয়েছে। একটা হচ্ছে প্রথম কক্ষ, একটা হচ্ছে দ্বিতীয় কক্ষ, আরেকটা হচ্ছে তৃতীয় কক্ষ। প্রথম কক্ষের যারা সদস্য তারা হচ্ছে যাজকদের প্রতিনিধি, অর্থাৎ যাজকরা যে প্রতিনিধিদের নির্বাচন করতেন তারা গিয়ে বসতেন কোথায়, প্রথম কক্ষে, এবং তাদের মোট প্রতিনিধির সংখ্যা ছিল এই প্রথম কক্ষে যাজকদের 308-এর মতো, 308 জন। দ্বিতীয় কক্ষের যে প্রতিনিধি সভা, সেই দ্বিতীয় কক্ষে যারা প্রতিনিধি তারা হচ্ছে অভিজাতদের প্রতিনিধি, এবং এই অভিজাতদের প্রতিনিধি ছিল 285 জন, ঠিক আছে। আর তৃতীয় কক্ষ, এই তৃতীয় কক্ষর যে সদস্য, সেই সদস্যরা মূলত তৃতীয় শ্রেণী, অর্থাৎ তোমরা পড়েছো এই যাজক এবং অভিজাত বাদ দিয়ে ফ্রান্সের আর যে সমস্ত জনগণ রয়েছেন তারা তৃতীয় শ্রেণী নামে পরিচিত ছিলেন, এবং তারা বা তাদের যে নির্বাচিত প্রতিনিধি তারা কোথায় গিয়ে বসতেন, এই তৃতীয় কক্ষ বসতেন, এবং তাদের মোট সংখ্যা ছিল 621 জন। তাহলে এটা যদি আইনসভা হয় এবং আইনসভায় যদি কোনো বিল পেশ করা হয়, তাহলে সেই বিলটা যদি তৃতীয় শ্রেণীর সপক্ষে থাকে, ধরো হয়তো বলা হলো যে তৃতীয় শ্রেণীকে কোনো কর দিতে হবে না, এরকম কোন একটা বিল যদি এই সভায় অর্থাৎ এই আমাদের আইনসভায় পেশ করা হয়, তাহলে সেটা কি হয়, তাহলে সেটা তৃতীয় পক্ষ তাতে 621টি ভোট দেবে। প্রথম এবং দ্বিতীয় কক্ষ বা দ্বিতীয় কক্ষের প্রতিনিধিরা টোটাল এই ভোটটা দেবে। তাহলে দেখা যাচ্ছে তারা যদি দুজনেই এদের বিরোধী থাকে, তৃতীয় কক্ষের বিরোধী যদি দুটোই হয়, তবুও কি হবে, যেহেতু তৃতীয় কক্ষের মোট প্রতিনিধি সংখ্যাটা প্রথম এবং দ্বিতীয় কক্ষকে যদি যোগ করা হয়, তাহলে কিন্তু যে সংখ্যাটা হবে তার চেয়ে তৃতীয় কক্ষের সংখ্যাটা বেশি আছে। স্বাভাবিকভাবে তৃতীয় পক্ষ বা তৃতীয় কক্ষে যারা রয়েছেন, অর্থাৎ তৃতীয় শ্রেণীর যারা প্রতিনিধি, তারা কিন্তু সর্বদাই জয়লাভ করে দিন, অর্থাৎ তারা যা চাইবে তাই হবে। কিন্তু ফ্রান্সে কি এটা হতো? হতো। কেন চাইছে এরা? অভিজাতরা তাহলে কেন চাইছেন যে হ্যাঁ স্টেট জেনারেল অধিবেশন ডাকা হোক এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হোক যে কর কারা কারা দেবে? এখানেই হচ্ছে একটা বিশাল রহস্য। সেই রহস্যটা কি দেখো, ভালো করে বুঝে নেবে, এটা পরবর্তীকালে বহুদিন পর্যন্ত কাজে লাগবে, এবং যতদিন পর্যন্ত ফ্রান্সের ইতিহাস তোমরা পড়বে সবসময় এই বিষয়টা প্রয়োজন হবে। একটু মুছে নিয়ে দেখলাম। এই যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কক্ষ রয়েছে, এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কক্ষের যে ভোটাধিকার, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি আমরা লোকসভার কথা ভাবি, তাহলে লোকসভার যতজন এমপি বা এমএলএ এমপি রয়েছেন লোকসভার ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা প্রত্যেকেই কি হয়, প্রত্যেকে একটা একটা করে ভোট দিয়ে থাকেন আইনসভায়। ফ্রান্সের ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম, অর্থাৎ সেরকম নিয়ম ছিল না। কি নিয়ম ছিল? ফ্রান্সের নিয়ম ছিল যে এই প্রথম কক্ষ একটা ভোট দেবে, সবাই মিলে একটা ভোট, সবাই মিলে একটি মাত্র ভোট। দ্বিতীয় পক্ষের কি, সবাই মিলে একটি মাত্র, সেই সদস্য সংখ্যা যতই হোক, এর 185 জন আছে তাও একটা ভোট, এনাদের 308 জন আছে তাও একটা ভোট, এনাদের 621 জন আছে তাও একটা ভোট। স্বাভাবিকভাবেই যখন প্রথম বা দ্বিতীয় শ্রেণী, যারা এখন ধরো অভিজাতদের কথা আমরা আলোচনা করছি, তাহলে অভিজাতদের নিয়ে বিষয়টা যদি দেখি তাহলে আর পরিষ্কার হবে। এই অভিজাতরা কেন চাইছি যে স্টেট জেনারেল অধিবেশন ডাকা হোক, এখন সেখানেই করের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। তারা ধরেই নিয়েছেন যে যদি স্টেট জেনারেল অধিবেশন ডাকা হয় এবং সেখানে যদি কর প্রস্তাব, যাজক এবং অভিজাতদের উপরে কর চাপানোর বিষয়টি আনা হয়, তাহলে এই অভিজাত এবং যাজক, অর্থাৎ যাজক এবং অভিজাতরা তারা কি করবে, তারা ওই বিলের বিরুদ্ধে ভোট দেয়। বিরুদ্ধে যদি ভোট দেয় তাহলে তাদের ভোট কটা হবে? দুটো হবে, 1 আর 1 2। অপরদিকে সেই বিলের পক্ষে কারা ভোট দেবে? তৃতীয় শ্রেণী, তাহলে তাদের কত ভোট হবে? 1টি ভোট হবে। তাহলে স্বাভাবিকভাবে কি হবে, এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জয়লাভ বা প্রথম এবং দ্বিতীয় পক্ষের জয়লাভ হবে। স্বাভাবিকভাবে কি হবে না, অভিজাতরা এই বিলটিকে নস্যাৎ করে দেবে। অভিজাত এবং যাজক তারা একসঙ্গে মিলে থাকবে, কারণ তারা একে অপরের উপর নির্ভরশীল। এই কারণে চাতুর্যের সঙ্গে এই অভিজাত সম্প্রদায় তারা
এই দাবিটা এনে বসে। এখন এই দাবি যখন তারা করে, তাদের ধারণা ছিল যে তাদের জয়লাভ নিশ্চিত হবে, স্বাভাবিকভাবেই তারা এই দাবিটা করে। এখন হলো কি ঘটনাটা দেখে না, হয়েছে কি, আমরা এইবারের দিকটা একটু মুছছি। আচ্ছা, হয়ে যাবে। এখানে রাজা শেষ পর্যন্ত, রাজা ষোড়শলোই শেষ পর্যন্ত বাধ্য হয়ে কি করলেন না, 1 মে, মনে রাখবেন, 1 মে 1789 খ্রিস্টাব্দ, এই সময়ে তিনি অভিজাতদের প্রস্তাবটি মেনে নেন। এবং এই অভিজাতদের প্রস্তাবটি মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, অভিজাতদের এই যে বিদ্রোহ, আমরা এটাকে বিপ্লব বলবো না, অভিজাতদের যে আন্দোলন, এটা সফল হয়ে গেল। এই যে এতদিন ধরে অভিজাতরা এই দাবিটা করে আসছিলেন এবং তার জন্য তারা যে সমস্ত আন্দোলন করছিলেন, এই আন্দোলনটাকে ফরাসি ইতিহাসে বা ফ্রান্সের ইতিহাসে কি বলা হয়, অভিজাত বিদ্রোহ। অভিজাত বিদ্রোহ। তাহলে বোঝা গেল অভিজাত বিদ্রোহ কাকে বলে, কেন হয়েছিল, কিন্তু এর ফলটা কি হয়েছিল সেটা কিন্তু অত্যন্ত মারাত্মক। আমরা ফলটা, যেহেতু আমাদের অভিজাত বিদ্রোহ সম্পর্কে আলোচনা হয়ে গেছে, তবু আমরা এই তার পরবর্তী একটু ইতিহাস জেনে নিই, জানলে তোমাদের সুবিধা হবে পরবর্তী আলোচনার ক্ষেত্রে। কি হয়েছিল একটু দেখো এখানে। পয়লা মে 1789 খ্রিস্টাব্দে রাজা অভিজাতদের দাবি মেনে স্টেট জেনারেল অধিবেশন ডাকতে সম্মত হলেন। 5ই মে, এটা লিখতেই পারি। আচ্ছা, 1 মে কথাটা নাটা লিখে দিলে ভালো হতো, ঠিক আছে। 5ই মে কি হলো, 5ই মে স্টেট জেনারেল অধিবেশন বসলো, প্রথম অধিবেশন স্টেট জেনারেলের, বা স্টেট জেনারেলকে আমরা কি বলি, জাতীয় সভা। স্টেট জেনারেল, এই স্টেট জেনারেলের প্রথম অধিবেশন। তাহলে স্টেট জেনারেলের প্রথম অধিবেশন কখন বসছে, স্টেট জেনারেলের প্রথম অধিবেশন বসছে 5ই মে 1700, আচ্ছা সালটা এখানে লিখে দিচ্ছি তোমাদের এই ব্র্যাকেটে, কোথায় লিখবো, এখানে লিখে দিচ্ছি, 1789 খ্রিস্টাব্দ। এই তারিখে স্টেট জেনারেলের প্রথম অধিবেশন বসলো। কত বছর পরে, 175 বছর পরে। এটা মনে রাখতে হবে, কারণ বারবার এই প্রশ্নে আসে। এবং এই প্রথম যে অধিবেশন বসলো 5ই মে, স্টেট জেনারেলের যখন প্রথম অধিবেশন ডাকা হলো, সেই প্রথম অধিবেশনে অভিজাতদের যে উদ্দেশ্য, অর্থাৎ অভিজাতরা যে উদ্দেশ্য নিয়ে দাবি করেছিলেন, সেটা কিন্তু বুমেরাং হয়ে ফিরে এলো। কিভাবে না, প্রথম অধিবেশন বসতেই তৃতীয় শ্রেণীর যে প্রতিনিধি, এই তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা দাবি করে বসলেন। কি দাবি করলেন না, তারা দাবি করলেন এই যে কক্ষপতি ভোট, অর্থাৎ শ্রেণী পিছু যে ভোট, একটা শ্রেণীর একটা ভোট, একটা শ্রেণীর একটা ভোট, একটা শ্রেণীর একটা ভোট, এই শ্রেণী পিছু ভোটের পরিবর্তে তারা মাথা পিছু ভোট দাবি করে বসলেন। মাথা পিছু, অর্থাৎ তাহলে তৃতীয় কক্ষের কটি ভোট হবে, 661টি। দ্বিতীয় কক্ষের ভোট কটা হবে না, 285টি। আর প্রথম কক্ষের ভোট হবে 308টি। ঘটনাটা কি হবে, জয়লাভ করতে পারবে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর, এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণী যদি তারা একজোট হয়ে থাকে, তাহলে কি তাদের পক্ষে সম্ভব হবে, কি মনে হয় তোমার, হবে না, তাই না? কারণ দুটো সংখ্যা যোগ করলেও তৃতীয় শ্রেণীর সংখ্যার চেয়ে কম আছে। সুতরাং প্রথম এবং দ্বিতীয় শ্রেণী একজোট হলেও তৃতীয় শ্রেণীকে হারানো তাদের পক্ষে আর সম্ভবপর নয়। আর এটা বুঝেই এই তৃতীয় পক্ষের যারা প্রতিনিধি রয়েছেন, তারা কিন্তু তাদের জোরালো দাবি জানালেন যে তারা কোনো মতেই আর শ্রেণী পিছু ভোটে রাজি নন, তারা মাথা পিছু ভোট চাই। এটাই হচ্ছে তাদের দাবি। তৃতীয় শুরু হয়ে গেল একটা সংগ্রাম আবার। এতদিন অভিজাতরা বিদ্রোহ করছিলেন, এবার বিদ্রোহটা কাদের দিকে চলে গেল তৃতীয় শ্রেণীর মানুষের দিকে। অর্থাৎ তৃতীয় শ্রেণীর মানুষ এবার এই বিদ্রোহের স্টিয়ারিংটা ধরে নিলেন। বুঝতে পেরেছো? তাহলে হবে কি, 5ই মে প্রথম অধিবেশন বসে, অধিবেশন চলতে থাকে, বিতর্ক চলতেই থাকে, চলতে চলতে এক সময় আসে তখন 17ই জুন। কত তারিখ, 17ই জুন। দেখো কি হচ্ছে, 17ই জুন এই তারিখে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা নিজেদেরকে জাতীয় সভা বলে ঘোষণা করে। কি বলে ঘোষণা করলো, নিজেদেরকেই জাতীয় সভা। কেন বলছে জানো, তার কারণটা আছে, এর আগেই তোমাদের আমরা আলোচনা করেছি, দেখবে এবিসিএস-এর একটা কি বলবো, সেটা একটা বই আছে, সেখানে সেটার নাম হচ্ছে হোয়াট ইজ দ্য থার্ড স্টেট। সেখানে পরিষ্কারভাবে তিনি বলেছেন
যে ফ্রান্সের যে তৃতীয় শ্রেণীর প্রতিনিধি বা তৃতীয় শ্রেণী যারা রয়েছেন তারাই প্রকৃতপক্ষে ফরাসি জাতি বা ফরাসি জাতির প্রতিনিধি। তাহলে তারাই যদি একটা সমগ্র ফ্রান্সের জাতি হয়, তাহলে তাদের কক্ষটাই বা তাদের যে প্রতিনিধি কক্ষ সেটাই ফ্রান্সের জাতীয় কক্ষ অর্থাৎ জাতীয় সভা। এই বলে তারা দাবি করে যে আমরাই জাতীয় সভা, অর্থাৎ তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা, তৃতীয় শ্রেণী নিজেদেরকে কি বলে, তৃতীয় শ্রেণী নিজেদেরকে জাতীয় সভা বলে দাবি করে। কি বলে দাবি করে? জাতীয় সভা। এখন এটা মেনে নেওয়া রাজার পক্ষে কিন্তু কোনো মতেই সম্ভবপর ছিল না। রাজার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। স্বাভাবিকভাবে রাজা এবং অভিজাত ও যাজকেরা এর তীব্র বিরোধিতা শুরু করে এবং শেষ পর্যন্ত কি হয় না, 20শে জুন 1789 এখন চলছে, এটা লিখে দিবে কেটে, 1789 খ্রিস্টাব্দে 20শে জুন কি হলো না, তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা সভাকক্ষে গিয়ে দেখলেন যে তাদের কক্ষটি বন্ধ আছে। এই অবস্থায় তারা কি করে, তারা তখন ওই পাশের একটা মাঠ, সেটা টেনিস খেলার মাঠ, সেই মাঠে গিয়ে বসলেন এবং সেখানে তাদের যে প্রতিনিধিরা ছিলেন তাদের প্রতিনিধিদের মধ্যে মিরাবো এবং অ্যাবিসিয়েন্স এই দুজনে সমস্ত প্রতিনিধিদের নেতৃত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে ঘোষণা করলেন যে তারা একটা শপথ নিচ্ছে। সেই শপথটাকে কি বলা হয়? সেই শপথটাকে বলা হয় টেনিস কোর্টের শপথ। টেনিস কোর্টের শপথ ইংরেজিতে বলা হয়, একটু লিখে নিই সুবিধা হবে তোমাদের, টেনিস কোর্ট। ঠিক আছে, তাহলে টেনিস কোর্টের শপথ কখন নেওয়া হলো? 20শে জুন 1789 খ্রিস্টাব্দে। এই টেনিস কোর্টের শপথে কারা নেতৃত্ব দিয়েছিলেন? সে অ্যাবিসিয়াস এবং মিরাও, তাদের নেতৃত্বে এই টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয় এবং এই শপথে তারা কি শপথ নেয়? তারা শপথ নিয়েছিল যে ফ্রান্সের জন্য যতদিন পর্যন্ত তারা একটা সংবিধান রচনা করতে না পারবে ততদিন পর্যন্ত এই তৃতীয় পক্ষের প্রতিনিধিরা সকলেই কি থাকবে? একজোট থাকবে। এটাই হচ্ছে শপথ। এরপরে ঘটনাটা কি ঘটছে দেখো, এরপরে 23শে জুন আসে। 23শে জুন আবার সেই 1789। 23শে জুন রাজা 3টি শ্রেণীর একটা মিলিত কক্ষ অর্থাৎ 3 সম্প্রদায়ের এক কক্ষে বসার একটা আয়োজন করলেন, সভা ডাকলেন। সেই সভায় তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা কিছুটা উৎসাহিত হয়েছিলেন, সবাই উপস্থিত হলেন, যোগ দিলেন। কিন্তু রাজা কি করলেন না, তৃতীয় সম্প্রদায়ের যে দাবিগুলো ছিল সেগুলো টোটালি পুরোপুরি খারিজ করে দিলেন। তাহলে 23শে জুন কি করলেন, রাজা তৃতীয় শ্রেণীর দাবি নাকচ করে দিলেন। তৃতীয় শ্রেণীর দাবি নাকচ করে দিলেন। এই যখন এদের দাবিটা নাকচ করে দেওয়া হলো তখন একটা বিশাল আন্দোলন এই সময়ে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা বা তৃতীয় শ্রেণীর যে নেতারা ছিলেন তারা কিন্তু শুরু করেছিলেন। বিশেষ করে এই সময়ে তৃতীয় শ্রেণীর নেতারা বলতে শুরু করেন যে আমরা যেহেতু তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধি, আমরাই জাতীয় সভা, সুতরাং আমাদেরকে আদেশ দেওয়ার মতো ক্ষমতা রাজার নেই। এটা বলতে থাকেন। এটা কিন্তু সেই সময়ের একটা ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু এই সময়ে এই কথা বলা যায় না, অর্থাৎ টোটালি আইন বিরুদ্ধে ছিল। এরকম কথা কিন্তু কেউ তো সেই সময় রাজার বিরুদ্ধে বলতে পারছে না। সুতরাং কি হচ্ছে, এই সময় আমরা বলতে পারি যে বিপ্লব যে শুরু হবে চরম আকারে তার একটা আভাস এই সময়ে পাওয়া যাচ্ছিল। বেইলি, বিশেষ করে বেইলি এই তৃতীয় সম্প্রদায়ের নেতা, তিনি বললেন যে তৃতীয় শ্রেণীর সভাই হচ্ছে জাতীয় সভা, সুতরাং এই জাতীয় সভাকে কিন্তু রাজার আদেশ দেওয়ার কোনো ক্ষমতা নেই। তাহলে বুঝতেই পারছো যে ঠিক তৃতীয় শ্রেণীর ঠিক সেই সময়ে কতটা শক্তিশালী হয়েছে। এরপরে কি হয়েছে দেখো, এরপরে তাহলে এই দিকটা বুঝবো। আচ্ছা, এখানে একটু লেখার চেষ্টা করি। 23, তারপরে 27 তারিখ আসে। 27-এ, আচ্ছা এটা উপরে লিখি যদি না দেখা যায় আর কি, আমি ঠিক দেখতেও পাচ্ছি না, এখানে আসে। ঘন্টা প্রায় হতে চলবে। আচ্ছা দেখো, তাহলে 23-এর পর আসছে 27শে জুন। ডেটগুলো ঠিক মনে মনে রাখবে এবং এই ডেট অনুসারে যদি তোমরা বিষয়গুলো এক একটা মনে রাখো তাহলে সহজেই কিন্তু মনে থাকবে।
27 জুন 1789 খ্রিস্টাব্দ। এই সময়ে হঠাৎ কিন্তু রাজা তৃতীয় সম্প্রদায়ের দাবিটাকে মেনে নিলেন। কেন মেনে নিলেন তার একটা বড় ইতিহাস আছে, সেটা হয়তো পিছনের দিকে ব্যাকগ্রাউন্ডে রয়েছে, একটু বলে নিই তোমাদের সুবিধা হবে বুঝতে। সেটা হচ্ছে যে এই 27 জুন অর্থাৎ এই 23 জুন থেকে 27 জুন, এই যে মাঝখানের যে সময়টা, এই সময়ে রাজার কানে একটা গুজব এসে যায় বা রাজার কানে একটা খবর আসে। সেটা হচ্ছে যে রাজা যদি তৃতীয় সম্প্রদায়ের দাবিটাকে মেনে না নেন, তাহলে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের জনগণ নাকি রাজপ্রাসাদ আক্রমণ করার জন্য তৈরি হয়ে আছে। এই ভয়টা রাজার মনে একটা দারুণ আতঙ্কের সৃষ্টি করে। এটা হচ্ছে 1 নম্বর কারণ। এই কারণেই মূলত রাজা বাধ্য হলেন তৃতীয় সম্প্রদায়ের দাবিটাকে মেনে নিতে। এছাড়াও আরো অনেক কারণ ছিল, যাই হোক আমরা ওই কারণটাকেই মূলত কারণ হিসেবে বলছি। তাছাড়া আরো অনেক কারণ, তার মধ্যে তোমরা বলতে পারো যে এই সময় কি হয়েছিল, এই সময় বলি একটু সুবিধা হবে তোমাদের বুঝতে। সেটা হচ্ছে যে এই যে অভিজাত সম্প্রদায় বা যাজক সম্প্রদায় রয়েছে, বিশেষ করে অভিজাতরাই, তাদের মধ্যে থেকে অনেক সদস্য এই সময়ে এই তৃতীয় শ্রেণীতে যোগদান করছে, এবং তারা সকলেই যে তৃতীয় সম্প্রদায়কে সাহায্য করার জন্য যোগদান করছে এমন কিন্তু নয়। কারণ কি, সুযোগ সন্ধানী লোক কিন্তু চিরকালই আছে, 3 যুগেই রয়েছে, তখনও ছিল, এখনো আছে। এখন তোমরা দেখবে যে রাজনীতির খেলা তোমরা তো দেখতেই পাচ্ছ, যে যখন দেখবে যে কোনো একটা দল, যদিও আমাদের এখানে রাজনীতি আলোচনা করাটা উচিত নয়, তবু বোঝার জন্য একটু করতেই হয় আর কি। দেখবে বর্তমান যা ভারতের রাজনৈতিক পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা নীতি আদর্শকে বিসর্জন দিয়ে যখনই বিপদ বুঝবে, তখন তারা সেই দল থেকে অন্য দলে চলে যাচ্ছে। কি জন্য যাচ্ছে? দেশ সেবা করার জন্য, মোটেই না। তাহলে কি, এরা সাধারণত নিজেদের সুবিধার্থে, তারা আঁখের গুছানোর জন্য, নিজেদের পকেট ভরানোর জন্য এই কাজটা করছে। ঠিক সেই রকম এই সময়েও কিন্তু বহু অভিজাত সম্প্রদায় এই তৃতীয় সম্প্রদায় বা তৃতীয় শ্রেণীতে যোগদান করেছে। তারা কেউ ভয়ে যোগদান করেছেন, কারণ ভাবছেন হয়তো যদি এই অভিজাত সম্প্রদায়ে থাকি তাহলে হয়তো তৃতীয় শ্রেণীর কি হতে পারে, রোষের মুখে পড়তে পারি, 1 নম্বর। আর দ্বিতীয় কি না, দ্বিতীয় হচ্ছে যে যদি এখান থেকে ওখানে গিয়ে পড়ি, তাহলে স্বাভাবিকভাবেই তৃতীয় সম্প্রদায়ের কিন্তু সরকার আসছে, কিছুটা কি করা যাবে, গুছিয়ে নেওয়া যায়, তাই তো? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে এই সমস্ত। আমরা ফিরে আসি বিষয়টাতে। তাহলে 27 জুন 1789 খ্রিস্টাব্দে এই কারণে রাজা এই সমস্ত বিষয়গুলি দেখে ভয় পেলেন, এবং তিনি তার তৃতীয় সম্প্রদায়ের যে দাবি সেটাকে মেনে নিলেন। মেনে নিলে কি হবে, তৃতীয় সম্প্রদায় জয়লাভ করলো। এটাকে বলা হয় বুর্জোয়া বিপ্লব। কি বলা হয়? বুর্জোয়া বিপ্লব। বুঝলেন? এটা কি বলা হচ্ছে, যেহেতু রাজা 27 জুন রাজা কি করলেন, রাজা তৃতীয় সম্প্রদায়ের বা তৃতীয় শ্রেণীর, যা লিখবে তোমরা, তৃতীয় শ্রেণীর দাবি মেনে নেন। তার ফলে কি হয়, তার ফলে হচ্ছে বুর্জোয়ারা জয়লাভ করে। দেখো এখানে একটা বিষয় আমরা লিখছি, তাহলে বুর্জোয়ারা জয়লাভ করে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বুর্জোয়া বিপ্লব। এটাকে বলা হয় বুর্জোয়া বিপ্লব। তাহলে বুর্জোয়া বিপ্লব কাকে বলে তোমরা বলতে পারবে? এই যে বুর্জোয়া বিপ্লব বলছি, এই বুর্জোয়া বিপ্লবে কেন বলছি বুর্জোয়া বিপ্লব, এটা একটু জানার কথা। দেখো আমরা এতক্ষণ বলছিলাম কি তৃতীয় শ্রেণীতে বলছি, এখন বলছি বুর্জোয়া বিপ্লব। আমাদের মধ্যে একটা অসঙ্গতি যেন কেন কাজ করছে। বিষয়টা হচ্ছে যে সেই সময়ে ফ্রান্সের তৃতীয় শ্রেণী, এই তৃতীয় শ্রেণীর মধ্যে সবচেয়ে যারা উপরে ছিলেন, অর্থাৎ শিক্ষিত শ্রেণী, যারা অর্থনৈতিক দিক দিয়ে বেশ ভালো অবস্থায় ছিলেন, তাদেরকে আমরা কি বলি? বুর্জোয়া বলি। এই বুর্জোয়া কথাটা এসেছে ফরাসি শব্দ বার্গার থেকে, যার অর্থ হচ্ছে নাগরিক শ্রেণী, মানে হচ্ছে যারা সাধারণত নগরে বসবাস করতেন, যারা বিত্তশালী, যারা শিক্ষিত। তো আমরা এই ফ্রান্সের যে বুর্জোয়াদের ভাগটা করেছি, আগে ক্লাসে আমরা আলোচনা করেছি, সেখানে উচ্চ বুর্জোয়ার কথা বলেছি, মধ্য বুর্জোয়ার কথা বলেছি। মূলত এই উচ্চ এবং মধ্য বুর্জোয়া এরাই ছিলেন শিক্ষিত এবং অনেকটাই অর্থনৈতিকভাবে সচ্ছল। তো ফ্রান্সে যখন তৃতীয় শ্রেণী আন্দোলনে নামে এবং তারা যখন অভিজাতদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়, তখন মূলত এই উচ্চ বুর্জোয়া এবং মধ্য বুর্জোয়ারাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। একেবারে শেষের দিকে যারা রয়েছেন নিম্ন বুর্জোয়া বা সর্বহারা শ্রেণী, তারা কিন্তু এখনো বিপ্লবে অংশগ্রহণ করেনি। বোঝা গেল? তাহলে এই কারণে এটাকে আমরা কি বলছি? বুর্জোয়া বিপ্লব বলছি। এই যে বুর্জোয়া বিপ্লব ঘটলো,
এই বুর্জোয়া বিপ্লব ঘটার ফলে আমরা বিষয়টা একটু তোমাদের আরেকটু ক্লিয়ার করে দিই। এই যে বুর্জোয়া বিপ্লব ঘটলো, অর্থাৎ তৃতীয় শ্রেণীকে রাজা জাতীয় সভা বলে মেনে নিলেন। ফলে জুলাই মাসে, জুন তো পার হয়ে গেল, জুলাই, এই জুলাই মাসে কি হচ্ছে না, জুলাই মাসে এই তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা জাতীয় সভা হিসেবে, অর্থাৎ তারাই জাতীয় সভায় ক্ষমতা বলতে পারে, জাতীয় সভায় প্রতিনিধিত্ব করছে। এবং এই জাতীয় সভাকে 1 জুলাই ফ্রান্সের জন্য সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হচ্ছে। এবং এই সংবিধান রচনার দায়িত্ব নেওয়ার ফলে জাতীয় সভা তখন থেকে কিসে রূপান্তরিত হলো? সংবিধান সভায়। অর্থাৎ জাতীয় সভা রূপান্তরিত হয়ে গেল জাতীয় সভা কিসে রূপান্তরিত হলো? জাতীয় সভা রূপান্তরিত হয়ে গেল সংবিধান সভায়। আমরা তাহলে তোমরা দেখতে পেলে বিষয়টা, আমরা প্রায় অভিজাত বিদ্রোহ পার হয়ে বুর্জোয়া বিপ্লব পর্যন্ত ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ, এবং এর থেকে যে প্রশ্নগুলি হয় সেগুলি তোমরা নিশ্চয়ই তার উত্তর দিতে পারবে বলে আমার মনে হয়। বুর্জোয়া বিপ্লব কাকে বলে? বুর্জোয়া বিপ্লব ঠিক কিভাবে হয়েছিল? আচ্ছা, জাতীয় সভা কখন সংবিধান সভায় রূপান্তরিত হয় সেটার প্রশ্ন তোমরা নিশ্চয়ই সেই উত্তর দিতে পারবে। এবং সেই সঙ্গে সঙ্গে টেনিস কোর্টের শপথ কততে প্রশ্নে আসে অনেক সময়, যে টেনিস কোর্টের শপথে কারা নেতৃত্ব দিয়েছিলেন, তখন তোমরা তার প্রশ্নের উত্তর দিতে পারবে নিশ্চয়ই। ঠিক আছে। আর যদি কোনো প্রশ্ন, মানে আর বিশেষ যে প্রশ্নগুলো থাকলো বা যেগুলো আলোচনা হলো না, সেগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো একটু ভালো করে দেখবে, তাহলেই কিন্তু তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে, আজকের মতো তাহলে এই পর্যন্তই।